সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব সুখবর, আওয়ামী লীগের গ্রেফতার একের পর এক সেনা কর্মকর্তা। এবার গ্রেফতারের টার্গেট ইউনুস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে কার্গের পর কার্ড, জনগণকে ধোঁকা দেওয়ার তারেকের নতুন কৌশল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব অন্ধকারের সরকার, অন্ধকারের দেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে শুকরের মাংস আমদানির চুক্তি করে গেছেন ড ইউনুস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব যশোরে যুবলীগের ব্যানারে মিছিলের অভিযোগে গ্রেফতার ৯। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব সাদিক কায়েমের মেয়র প্রার্থী হওয়ার গুঞ্জন, যা জানালো শিবির। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব আত্মরক্ষা নয়, আগ্রাসন চালাচ্ছে যুক্তরাষ্ট্র, তেহরান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ইরান যুদ্ধের ধাক্কায় টালমাটাল মার্কিন অর্থনীতি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব সমুদ্রপথে শত্রুর দাপট রুখে দেওয়ার ঘোষণা মোজতবা খামেনির। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ক্ষমতার মধুর স্বাদই আলাদা। ভাণ্ডারে যতদিন তা মজুদ থাকে ততদিন দুহাত দিয়ে চেটেপুটে খাওয়া যায়। ভাণ্ড তলানিতে ঠেকলে শুরু হয় আগার মধুর খোঁজ। মধু সংগ্রহ করতে গিয়ে খেতে হয় হুলের খোঁচা। সেই খোঁচা কেমন সেটা যারা খেয়েছেন তারা জানেন। প্রসঙ্গ তোলার কারণ তদারকি সরকার এবং তার সঙ্গী সাথীরা। তারা একসময় ক্ষমতায় ছিল। সেই সুবাদে তারা গত ১৮ মাস ধরে দুহাত ভরে মধু খেয়েছে, বিলিয়েছে। শুধু দেশে নয়, বিদেশেও। তাদের হাতে মধু খেয়ে ডিপ স্টেট এই ১.৫ বছরে কত কারসাজি করেছে তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্তু আমেরিকাকে চিনতে তারা মারাত্মক ভুল করেছিল। তাদের ভুল হয়েছিল বোঝার ক্ষেত্রে। আমেরিকা ততক্ষণ পর্যন্ত সেই দেশের মাথা বা মাথাদের সঙ্গে সম্পর্ক রাখে যতক্ষণ না তাদের স্বার্থ পূরণ হচ্ছে। স্বার্থ মিটলে তারা দেশটিকে জঞ্জালে পাঠিয়ে দিতে দ্বিতীয়বার ভাবে না। বাংলাদেশের তদারকি সরকারের ক্ষেত্রে সেটাই হয়েছে। বাংলাদেশে পালাবদলের পিছনে যে তাদের হাত ছিল সেটা এখন দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাচ্ছে। এই প্রসঙ্গে সেন্ট মার্টিন দ্বীপের কথা উল্লেখ করতে হয়। হাসিনা যখন ক্ষমতায় ছিলেন সেই সময় এই দ্বীপ আমেরিকা তাদের হাতে তুলে দেওয়ার জন্য নানাভাবে চাপ দিয়েছিল। হাসিনা পরিষ্কার জানিয়েছিলেন তিনি কোনোভাবেই দেশের স্বাধীনতা জলাঞ্জলি দিয়ে সেন্ট মার্টিন দ্বীপ তাদের হাতে তুলে দেবেন না। তার জন্য তাকে ক্ষমতা থেকে চলে যেতে হলে তিনি চলে যাবেন। হাসিনা চলে গিয়েছেন, ইউনুস ক্ষমতায় এসেছেন। আমেরিকা যখন দেখল তাকে দিয়ে তাদের আর কোনো স্বার্থ পূরণ হবে না, তারা তখনই ইউনুসকে ক্ষমতা থেকে সরিয়ে দিল। এবার ক্ষমতায় আসীন হয়েছেন তারেক। তিনি কতদিন ক্ষমতায় টিকে থাকতে পারেন সেটা এখন দেখার। তবে তিনি তার গদি মজবুত করতে একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছেন। একে একে ধরা পড়ছেন 111-এর কুশীলবেরা। প্রথমে গ্রেফতার করা হয় মাসুদ উদ্দিন চৌধুরীকে, তারপরে গ্রেফতার করা হয় ডিজিএফআই-এর প্রাক্তন শীর্ষকর্তা জেনারেল শেখ মামুন খালিদকে। তবে এই 111 প্রসঙ্গ এলে সবার আগে নাম আসে পূর্বতন তদারকি সরকার প্রধান মোহাম্মদ ইউনুসের। তাঁকেই অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে সূত্রের খবর। তবে তিনি ক্ষমতায় আসীন হতে চাইছিলেন না বলেই খবর। কারণ তার ইচ্ছা ছিল, বলা ভালো পরিকল্পনা ছিল, স্বল্প মেয়াদে ক্ষমতায় টিকে থাকা নয়, দীর্ঘমেয়াদে ক্ষমতায় টিকে যাওয়া। প্রধান উপদেষ্টার পদে আসীন হবার কোনো ইচ্ছে তার ছিল না বলেই তিনি তার ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন। তার পরিকল্পনা ছিল ভোটে জনতার রায় মাথায় নিয়ে ক্ষমতায় আসীন হতেন। সূত্রের খবর 111-এর সময় থেকেই তিনি এই পরিকল্পনা চালিয়ে গিয়েছিলেন। প্রধান বাধা হয়ে দাঁড়ায় বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল। ফলে তাদের চাপে পড়ে ইউনুসের দীর্ঘমেয়াদে ক্ষমতায় থেকে যাওয়ার বিষয়টি ধামাচাপা পড়ে যায়। এখন প্রশ্ন উঠেছে, 111-এর চক্রভেদ হওয়ার পর কি ইউনুস আইনের আওতার বাইরে থাকবেন? কারণ এই সব পরিকল্পনা তো তার মস্তিষ্কপ্রসূত। তার দাবি 2024-এর গণ অভ্যুত্থান আসলে মার্কিন ডিপ স্টেটের একটি পরিকল্পনা।
তবে 2007-এর ঘটনাকে কি হিসাবে দেখা হবে সেই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে। 2007 সালের ঘটনায় সবথেকে বেশি যে দলটি ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই দলটির নাম বিএনপি। তাই বিএনপি এখন ক্ষমতায় এসে সেই ম্যাটিকুলাস ডিজাইনের কুশীলবেদের বিচারের আওতায় আনার প্রক্রিয়া শুরু করেছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথম গ্রেফতার করা হয় মাসুদ উদ্দিন চৌধুরীকে। প্রশ্ন উঠছে, গত 1.5 বছরে যে লোকটির জন্য একটি দেশ কার্যত আমেরিকার কাছে বিক্রি হয়ে গিয়েছিল, সেই ইউনুসকে কবে গ্রেফতার করা হবে? দেশের ভঙ্গুর সামষ্টিক অর্থনীতিতে যখন সাধারণ মানুষের নাধিশ্বাস উঠেছে, তখন জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে কার্ডের রাজনীতি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একদিকে টাকা ছাপিয়ে ঋণ নেওয়ার ফলে আকাশচুম্বী মূল্যস্ফীতি, অন্যদিকে সিন্ডিকেট তোষণের মাধ্যমে জ্বালানি ও পরিবহনের দাম বাড়িয়ে জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে নবনির্বাচিত বিএনপি সরকার। রাজনৈতিক বিশ্লেষক ও অর্থনীতিবিদরা বলছেন, এসব কার্ড মূলত জনগণের পকেট কাটার পর দেওয়া এক ধরনের সান্ত্বনা পুরস্কার বা ধোঁকা ছাড়া আর কিছুই নয়। পলিসি রিসার্চ ইনস্টিটিউটের সাম্প্রতিক তথ্যানুযায়ী গত মার্চ মাসেই সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রায় 20,000 কোটি টাকা নতুন করে ছাপিয়ে ঋণ নিয়েছে। এই হাই পাওয়ার্ড মানি সরাসরি বাজারে মূল্যস্ফীতি উস্কে দিচ্ছে। ড. আশিকুর রহমানের মতে, রাজস্ব আহরণে ব্যর্থ হয়ে সরকার এখন কেন্দ্রীয় ব্যাংকের ওপর সম্পূর্ণ নির্ভরশীল। এর ফলে একদিকে যেমন দেশীয় মুদ্রার মান কমছে, অন্যদিকে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা তলানিতে গিয়ে ঠেকছে। নির্বাচিত হয়ে ক্ষমতায় আসার পরপরই ইরান যুদ্ধ ও আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে ধাপে ধাপে বাড়ানো হয়েছে জ্বালানি তেল ও এলপিজির দাম। জ্বালানি তেল, ডিজেল 115 টাকা, অকটেন 140 টাকা এবং পেট্রোল 135 টাকায় ঠেকেছে। এলপিজি গ্যাস 12 কেজির সিলিন্ডারের দাম এক মাসেই 599 টাকা বাড়িয়ে 1940 টাকা করা হয়েছে। পরিবহন ভাড়া, তেলের দাম বৃদ্ধির 24 ঘণ্টার মধ্যেই বাস ভাড়া প্রতি কিলোমিটারে 11 পয়সা বাড়ানো হয়েছে। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে তেলের জন্য মাইলের পর মাইল দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। অথচ বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ পেট্রোল ও অকটেনে আগে থেকেই স্বয়ংসম্পূর্ণ ছিল। এই কৃত্রিম সংকট তৈরি করে আইএমএফ বা বিশ্বব্যাংক থেকে $2 বিলিয়ন ঋণ নেওয়ার যে তোড়জোড় চলছে, তাকে সমালোচকরা বিএনপির লুটপাটের নতুন প্রজেক্ট বা ভিক্ষার থালা হিসেবে অভিহিত করেছেন। জনগণ যখন চড়া মূল্যে নিত্যপণ্য কিনতে হিমশিম খাচ্ছে, তখন সরকার একের পর এক কার্ড ঘোষণা করে চমক দেওয়ার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তা ও নারীর ক্ষমতায়নে বেশ কিছু কার্ড ভিত্তিক কর্মসূচির উদ্বোধন ও ঘোষণা দিয়েছেন। এগুলো হল ফ্যামিলি কার্ড, এলপিজি কার্ড, কৃষক কার্ড, ক্রীড়া কার্ড। বিশেষজ্ঞরা বলছেন, যখন মুদ্রাস্ফীতি 11.66% পৌঁছেছে এবং চাল, ডাল, তেলের দাম মানুষের নাগালের বাইরে, তখন মাসে 2000 টাকা ভাতার কার্ড দেওয়া মূলত শুভঙ্করের ফাঁকি। চারদিকে লুটপাটের উৎসব চালিয়ে এই নামমাত্র ভাতাকে তারা জনগণকে ধোঁকা দেওয়ার নতুন কৌশল হিসেবে দেখছেন। একদিকে সিন্ডিকেটকে সুবিধা দিয়ে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে, অন্যদিকে কার্ডের মাধ্যমে যৎসামান্য দান খয়রাত করে রাজনৈতিক ভিত্তি মজবুত করতে চাইছে বিএনপি। জ্বালানি সংকটে দেশের 4টি বড় সরকারি সার কারখানা বন্ধ হয়ে গেছে। লোডশেডিংয়ের কবলে পড়ে গার্মেন্টস খাতের উৎপাদন এখন তলানিতে। বিদ্যুৎ সাশ্রয়ের নামে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়ায় থমকে গেছে উচ্চশিক্ষা। নির্বাচন পরবর্তী প্রথম মাসেই সরকারের এমন অদূরদর্শী ও লুটপাটের মনোভাব দেশটিকে এক দীর্ঘমেয়াদী ঋণের ফাঁদে ফেলতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি তাদের প্রতিবেদনেও উল্লেখ করেছে যে অর্থনীতি পুনরুজ্জীবিত করা এবং নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে বিএনপি সরকার চরম অগ্নি পরীক্ষার সম্মুখীন। তবে বর্তমান পরিস্থিতি বলছে, সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেয়ে কার্ড প্রদর্শনীর মাধ্যমেই জনগণকে সান্ত্বনা দিতে বেশি আগ্রহী নীতি নির্ধারকরা। সাতক্ষীরার একটা ছোট ইলেকট্রনিক দোকানের কথা ভাবুন। দোকানদার সকাল থেকে বসে আছেন, কিন্তু ক্রেতা নেই। ফ্যান বিক্রি হচ্ছে না, কারণ ফ্যান কিনে কি করবেন মানুষ? বিদ্যুৎই তো নেই। এই যে পরিস্থিতি, এটা নতুন কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা সম্পূর্ণ মানব সৃষ্ট রাজনৈতিক সিদ্ধান্তহীনতা আর দায়িত্বজ্ঞান শূন্য প্রশাসনের ফসল। 65টির বেশি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ,
উৎপাদনে ৩০ থেকে ৪০% ঘাটতি, প্রায় ২,০০০ মেগাওয়াটের সংকট, গ্রামে গ্রামে দিনে ৮ থেকে ১০ ঘণ্টা অন্ধকার, রেস্টুরেন্টের ফ্রিজে রাখা খাবার পচছে, কাপড়ের দোকান ফাঁকা পড়ে আছে। এই হল এপ্রিল ২০২৬-এর বাংলাদেশ, যেখানে বিএনপি এবং তাদের মন্ত্রিসভা ক্ষমতায় আছে একটি ভোটের নামে প্রহসন করে। এই সরকার কিভাবে ক্ষমতায় এসেছে সেটা মানুষ ভোলেনি। ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে সেখানে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো ছিল না, সাধারণ মানুষ ভোট দিতে যায়নি। যে ভোটে জনগণ অংশ নেয় না, যে ভোটে প্রতিদ্বন্দ্বিতা থাকে না, সেটাকে নির্বাচন বলে না, সেটা একটা সাজানো মঞ্চনাটক। সেই মঞ্চনাটকের মাধ্যমে ক্ষমতায় বসা এই সরকার এখন কোটি মানুষের ঘরে অন্ধকার দিচ্ছে আর মুখে বলছে উন্নয়নের কথা। বিএনপি নিজেই একটি দলের নাম, কিন্তু এর জন্মটা কোথায়? জিয়াউর রহমান, যিনি সেনাবাহিনীতে বসে এই দল বানিয়েছিলেন, তার হাতে তৈরি এই রাজনৈতিক প্রতিষ্ঠানটি বাংলাদেশে দুর্নীতি আর পেশিশক্তির রাজনীতিকে যতটা স্বাভাবিক করে তুলেছে তা অন্য কোনো দল এককভাবে পারেনি। বারবার ক্ষমতায় এসেছে, বারবার চলে গেছে, কিন্তু প্রতিবারই রেখে গেছে লুটপাট আর অব্যবস্থার একটা নতুন স্তর। এখন যে মন্ত্রিসভা আছে তারা বিদ্যুৎ সংকটের বিষয়ে কি করছে? কোনো জরুরি পদক্ষেপ নেই, কোনো স্বচ্ছ ব্যাখ্যা নেই, কোনো সময়সীমা নেই। মন্ত্রীরা যখন কথা বলেন তখন এমনভাবে বলেন যেন বিদ্যুৎ না থাকাটা একটা স্বাভাবিক ঘটনা, যেন এটা মেনে নেওয়াই উচিত। কিন্তু এটা স্বাভাবিক নয়। এপ্রিল মাসের তীব্র গরমে একটা শিশু যখন ঘুমাতে পারছে না, একজন রোগী যখন হাসপাতালে বিদ্যুৎ ছাড়া পড়ে থাকছে, একজন দোকানদার যখন সারাদিন বসে থেকেও ১ টাকার বিক্রি করতে পারছেন না, এটা ব্যর্থতা, এবং এই ব্যর্থতার দায় পুরোটাই এই সরকারের। যে সরকারের বৈধতা নিয়েই প্রশ্ন, তার কাছে দায়বদ্ধতা আশা করাটা হয়তো বাড়াবাড়ি, কিন্তু মানুষের জীবন তো থেমে নেই। ব্যবসা ডুবছে, ফ্রিজের খাবার নষ্ট হচ্ছে, রাত নামলে পুরো এলাকা অন্ধকারে তলিয়ে যাচ্ছে। এই অন্ধকারের বিপরীতে মন্ত্রীদের কাছে কোনো জবাব নেই। যুক্তরাষ্ট্রের সঙ্গে ড ইউনূস সরকারের স্বাক্ষরিত একটি বাণিজ্য চুক্তি নিয়ে দেশে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ওয়াশিংটনের সঙ্গে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড ART চুক্তির অধীনে কিছু খাদ্যপণ্য আমদানির কথা উল্লেখ করা হয়েছে, যাতে বাংলাদেশে নিষিদ্ধ শূকরের মাংস ও শূকরজাত পণ্য আনার সুযোগ রয়েছে বলে দাবি করা হচ্ছে। দেশের আমদানি নীতি আদেশ ২০২১-২৪ অনুসারে যে ২৬ ধরনের পণ্য নিষিদ্ধ, তার মধ্যে অন্যতম হল শূকর ও শূকরজাত সব পণ্য। এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ওই প্রতিবেদনে বলা হয়, শূকরের মাংস থেকে উৎপন্ন উপজাত বা বাই প্রোডাক্ট পণ্য ব্যবহার করে তৈরি করা পণ্য আমদানি করা নিষেধ বাংলাদেশে। এটি নিষিদ্ধ হওয়ায় এই পণ্যে বাণিজ্যিক কোনো চাহিদা ও উৎপাদন নেই দেশে। তবে ব্যক্তি উদ্যোগে কোথাও কোথাও উৎপাদন হলেও সরকারি পর্যায়ে এই পণ্যের চাহিদা বা উৎপাদনের পরিমাণের কোনো তথ্য নেই। এমন বিধিনিষেধের পরও ড ইউনূসের অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে তড়িঘড়ি করে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড নামে এই বাণিজ্য চুক্তি করা হয়। মুসলিম অধ্যুষিত দেশের সাধারণ মানুষের সঙ্গে এই চুক্তি এক ধরনের প্রতারণা বলে মনে করছে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল। একই সঙ্গে এটি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে বলেও মনে করছে তারা। শুধু শূকরের মাংসই নয়, দেশে পর্যাপ্ত উৎপাদন থাকা সত্ত্বেও এবং চাহিদা না থাকলেও গরু, মুরগি ও ডেইরি সহ যে কোনো বিভিন্ন ধরনের মাংস আমদানি উন্মুক্ত করতে ওই চুক্তিতে বাংলাদেশের জন্য অনেকগুলো শর্ত রেখেছে যুক্তরাষ্ট্র, যা মেনেও নেয় ড ইউনূসের সরকার। এছাড়া চুক্তি অনুসারে বিজ্ঞানভিত্তিক ও স্বাস্থ্য ঝুঁকির কারণ ছাড়া মার্কিন কোনো কৃষিপণ্য স্যানিটারি পরিদর্শনে বাংলাদেশ আটকাতে পারবে না বলেও হাস্যকর শর্ত জুড়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। বাণিজ্য সংশ্লিষ্টরা বলছেন, এই শর্তের কারণে দেশে পর্যাপ্ত উৎপাদিত হয় এমন পণ্য যুক্তরাষ্ট্র থেকে আমদানির অনুমোদন দিতে হবে সরকারকে। এছাড়া দেশের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ধর্মীয় কারণে যেসব পণ্য নিষিদ্ধ তার অনুমোদনও দিতে হবে, যা একদিকে দেশের বাজারকে প্রভাবিত করার পাশাপাশি ধর্মীয় উত্তেজনাও তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্রের আদালত ট্রাম্পের পাল্টা শুল্ক অবৈধ ঘোষণা করার পর এই চুক্তিরও কোনো ভিত্তি নেই, কারণ এই চুক্তি করা হয়েছিল যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের চাপে পড়ে। এছাড়া ৬০ দিনের নোটিশে উভয় পক্ষই এই চুক্তিটি বাতিল করতে পারবে বলেও দাবি করা হচ্ছে।
জানা যায় দেশের আমদানি নীতি 2021-24-এর পরিশিষ্ট 1-এর খ এর 8 ধারা অনুসারে বাংলাদেশি জীবিত শূকর এবং শূকরজাত সব ধরনের পণ্য নিষিদ্ধ। এর আগের আমদানি নীতিগুলোতেও এসব পণ্য নিষিদ্ধ ছিল। অথচ ড ইউনূসের অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে গত 9 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি সই হয়েছে তার পরিশিষ্ট 2-তে বাংলাদেশের বাজারে বেশ কিছু পণ্য প্রবেশ করতে দেওয়ার শর্ত আছে। এই তালিকার খ অনুচ্ছেদে বলা হয়েছে ব্ল্যাক ফরেস্ট হ্যাম, ব্রাটওোর্স্ট, ক্যাপোকোলা, চোরিজো, কিলবাসা, মর্টাডেলা, প্যানসেটা, প্রসিউটো এবং সালামি বাজারে প্রবেশগম্য পণ্যের তালিকায় রাখতে হবে। মূলত এগুলো শূকরের মাংস দিয়ে তৈরি বিভিন্ন ধরনের পণ্য। অথচ মুসলিমদের জন্য হারাম এই মাংস আমদানির বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। বিভিন্নভাবে খোঁজ নিয়ে দেখা গেছে দেশে শূকরের মাংসের উৎপাদন নেই, হোটেল রেস্তোরাঁগুলোতেও ব্যবহার নেই। পার্বত্য চট্টগ্রামের কিছু পাহাড়ি এলাকা বা কিছু সীমান্ত এলাকায় বিচ্ছিন্নভাবে কিছু পরিবার শূকর পালন করে নিজেরা খাওয়ার জন্য। বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান বলেন, দেশের হোটেল রেস্তোরাঁগুলোতে শূকরের মাংসের ব্যবহার নেই, তবে ঢাকার 2-1টি হোটেল রেস্তোরাঁয় বিশেষ কাস্টমারদের জন্য রান্না হয়। এছাড়া পার্বত্য অঞ্চল থেকে ঢাকার ফার্ম গেটে কিছু শূকর আসে। এর ক্রেতা ঢাকায় বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং নির্দিষ্ট কয়েকটি ধর্মের অনুসারীরা। তাই সীমিত এই চাহিদা মেটাতে শূকরের মাংস আমদানির কোনো প্রয়োজনই নেই। তিনি বলেন, দেশে শুধু শূকর নয়, গরুর মাংসও আমদানি করার অনুমোদন নেই। আগের সরকার যে চুক্তি করেছে তাতে যুক্তরাষ্ট্র তাদের স্বার্থ বিবেচনায় এসব পণ্য তালিকায় রেখেছে। তারা তো চাইবেই তাদের পণ্যের বিভিন্ন দেশের রপ্তানি বাড়ুক। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে শূকরের মাংস রপ্তানি হয় না। পাহাড়ি এলাকায় কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের নিজেদের খাওয়ার জন্য শূকর পালন করে থাকে। বাংলাদেশ থেকে বৈধভাবে এ পশুর মাংস রপ্তানির কোনো সুযোগ নেই। বেশ কয়েক বছর আগে র‍্যাব-4 সাভারে প্রাণীখাদ্য তৈরির কেবিসি অ্যাগ্রো কারখানাকে নিষিদ্ধ শূকরের চর্বি, হাড় ও মাংস আমদানি করা এবং সেগুলো দিয়ে মাছ ও মুরগির খাবার তৈরি করে বাজারজাত করার অপরাধে বড় অঙ্কের জরিমানা করেছিল। সর্বশেষ প্রতিবেদন অনুসারে 2026 সালের প্রথম 2 মাস জানুয়ারি-ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র থেকে 4,93,372 টন শূকরের মাংস রপ্তানি হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। আগের বছর 2025 সালের একই সময়ের তুলনায় তা 2% বেশি, যার রপ্তানি মূল্য $1.37 বিলিয়ন। এর মধ্যে শুধু 2026 সালের ফেব্রুয়ারি মাসেই রপ্তানির পরিমাণ ছিল 2,42,511 টন এবং এর মূল্য $678.8 মিলিয়ন। চুক্তি সইয়ের প্রতিক্রিয়া। বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ড এএইচএম হামিদুর রহমান আজাদ বলেন, মানুষের ধর্মীয় বিশ্বাসের ওপর আঘাত আসে এমন কাজ বা নীতি যে সরকারই করুক না কেন তা গ্রহণযোগ্য নয়। এটা আমরা কোনোভাবেই সমর্থন করতে পারি না। প্রত্যেক দেশের মানুষেরই ধর্মীয় বিশ্বাস থাকে, সেটাকে মর্যাদা দিতে হয়। এটা সারা বিশ্বেই রয়েছে, আমেরিকাতেও আছে। এটা এখন বর্তমান সরকারের উপর নির্ভর করছে। তারা যদি মনে করে জনগণের প্রতিনিধিত্ব করে, তবে জনগণ যেটা ভালো মনে করে সেটাই তারা করবে। আমরাও যেহেতু জনগণের প্রতিনিধিত্ব করি, সেই দায়িত্ব থেকে আমরা জনগণের কথাই বলবো। এটা যেহেতু জনগণের ধর্মীয় বিশ্বাসের উপর আঘাত আসে, তাই এটা গ্রহণযোগ্য নয়। দেশের অন্যতম ধর্মীয় ও সামাজিক সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মুফতি আবদুল্লাহ ফিরোজী বলেন, ড ইউনূস সরকারের আমেরিকা নির্ভর কার্যক্রমগুলো আমরা কোনোভাবেই পছন্দ করি না। তিনি আমেরিকার সঙ্গে যেই চুক্তিগুলো করেছেন তা জাতির কাছে একেবারেই অস্পষ্ট। চুক্তির বিষয়ে আমরা বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে কিছু শুনি, কিন্তু সরকার বিষয়গুলো জাতিকে জানায়নি। এটা চরম নিন্দনীয় এবং গর্হিত কাজ। তিনি আরও বলেন, জাতির একটা প্রত্যাশা ছিল, যেহেতু স্বৈরাচার পতনের পর 90% মুসলমানের দেশে দায়িত্ব নিয়েছেন, তাই মুসলিম জনগণের সেন্টিমেন্টে আঘাত লাগে এবং ধর্মীয় রীতিনীতির সঙ্গে সাংঘর্ষিক কোনো কাজ বা চুক্তি তিনি অর্থাৎ ড ইউনূস করবেন না। এটা আমাদের আশা ছিল, কিন্তু তিনি সেই আশা সম্পূর্ণরূপে ভঙ্গ করেছেন। দেশের মুসলিম জনগণের সঙ্গে তিনি প্রতারণা করেছেন। আমেরিকার সঙ্গে তিনি ইসলাম বিরোধী এবং দেশবিরোধী অনেক চুক্তি করেছেন। আমরা চাই না ইসলাম বিরোধী কোনো শক্তির সঙ্গে কোনো চুক্তি করা হোক। বর্তমান সরকারের প্রতি দাবি, সবার সঙ্গে পরামর্শ করে ধর্মীয় ও দেশবিরোধী চুক্তি বাতিল করা হোক।
যশোর শহরে যুবলীগের ব্যানারে মিছিল ও সমাবেশ করার অভিযোগে আরও 4 জনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে একই ঘটনায় মোট 9 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 4 জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন যশোর সদর উপজেলার ভেকুটিয়া কারিগর পাড়ার শহীদুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম, সুজলপুরের রফিক উদ্দিনের ছেলে সুমন, তার ছোট ভাই ইমন এবং ভেকুটিয়ার মৃত সালেমান দফাদারের ছেলে শাহজাহান। এর আগে বুধবার দিনভর ও সন্ধ্যা পর্যন্ত পৃথক অভিযানে আরও 5 জনকে আটক করা হয়। তারা হলেন শহরের কাজীপাড়া এলাকার আনসার আলীর ছেলে সৈয়দ তৌফিক জাহান, একই এলাকার নুরুল আলমের ছেলে শফিকুল ইসলাম সুজন, মৃত লোকওয়ানের ছেলে বাবলু শেখ, শহীদুল ইসলামের ছেলে সোহান হোসেন এবং ষষ্ঠীতলা এলাকার সৈয়দ আহমদের ছেলে আনোয়ার হোসেন বাবু। সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার সকালে ও রাতে একটি ফেসবুক পেজে যশোরে যুবলীগের 2টি কর্মসূচি পালনের দাবি করে ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে শহরের গরিব শাহ রোডে মিছিল ও বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। একই পেজে আরও একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে যুবলীগের কর্মসূচির দাবি করা হয়। বিষয়টি পুলিশের নজরে এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। সৈয়দ রফিকুল ইসলামের নির্দেশে একাধিক টিম মাঠে নেমে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মাসুম খান জানান, আটককৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে গোপনে বিভিন্ন কার্যক্রমে জড়িত ছিলেন এবং যুবলীগের মিছিলের সঙ্গেও তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় কোতোয়ালি থানা পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বে থাকা অবস্থায় অন্য কোনো রাজনৈতিক দল থেকে প্রার্থী হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে সংগঠনটি। শুক্রবার বিভিন্ন গণমাধ্যমে ডাকসুর ভিপি সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে জামায়াতের প্রার্থী ঘোষণার খবর প্রকাশের প্রেক্ষিতে জরুরি ঘোষণায় একথা জানিয়েছে শিবির। সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর জিএস এস.এম. ফরহাদ স্বাক্ষরিত ওই ঘোষণায় বলা হয়েছে, ইসলামী ছাত্র শিবিরে যে কোনো পর্যায়ে দায়িত্বে থাকা অবস্থায় অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ বা প্রার্থী হওয়ার সুযোগ নেই। এমনকি কোনো রাজনৈতিক দল থেকেও তাকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার সুযোগ নেই। তিনি বলেন, ইসলামী ছাত্র শিবির থেকে দায়িত্ব শেষ করে বিদায় নেওয়ার পর কেউ কোনো রাজনৈতিক দলে যুক্ত হলে কিংবা নির্বাচনে প্রার্থী হলে সেটি সংশ্লিষ্ট ব্যক্তির ব্যক্তিগত সিদ্ধান্ত। অতএব বর্তমান সেশনের কোনো দায়িত্বশীলকে নিয়ে এ ধরনের সংবাদে কেউ বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের ওপর চালানো হামলাকে আত্মরক্ষা হিসেবে দাবি করা হলেও একে আগ্রাসন বলে আখ্যায়িত করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের এই দাবির কড়া সমালোচনা করেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি নথিতে দাবি করা হয়েছিল, ইসরায়েলি মিত্রদের সম্মিলিত আত্মরক্ষা এবং যুক্তরাষ্ট্রের নিজস্ব আত্মরক্ষার সহজাত অধিকার থেকেই এই সংঘাত শুরু হয়েছে। এই দাবির পরিপ্রেক্ষিতে বাঘাই প্রশ্ন তোলেন, কিসের বিরুদ্ধে আত্মরক্ষা? ইরান কি এমন কোনো সশস্ত্র হামলা চালিয়েছিল যার বিপরীতে আত্মরক্ষার প্রয়োজন ছিল? অবশ্যই না। ইরানের এই মুখপাত্র আরও বলেন, এটি কোনোভাবেই আত্মরক্ষা ছিল না, বরং ইরানি জাতির বিরুদ্ধে চালানো এটি একটি সুনির্দিষ্ট আগ্রাসন। ওয়াশিংটনের সাজানো বয়ানকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন। মূলত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধকে বৈধতা দেওয়ার যে চেষ্টা চলছে, তেহরান সরাসরি তা নাকচ করে দিল। ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের বাজারে যে বিশাল ধাক্কা লেগেছে তা যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। অর্থনীতিতে এই পরিস্থিতিকে বলা হচ্ছে ডিমান্ড ডিস্ট্রাকশন বা চাহিদা ধ্বংস। এর অর্থ হল, পণ্যের দাম এতটাই বেড়ে যায় যে সাধারণ মানুষ তাদের দীর্ঘদিনের খরচের অভ্যাস স্থায়ীভাবে বদলে ফেলতে বাধ্য হয়, যা পুরো অর্থনীতির কাঠামোকে নাড়িয়ে দেয়। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ সতর্ক করেছে, ইতিহাসের অন্যতম ভয়াবহ তেল সরবরাহ সংকটের কারণে এই ডিমান্ড ডিস্ট্রাকশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যুক্তরাষ্ট্রে এর প্রভাব ইতোমধ্যে দৃশ্যমান।
দ্রুত বাড়তে থাকা জ্বালানি তেলের দাম সাধারণ মানুষের সঞ্চয় ও কর ফেরতের টাকা শুষে নিচ্ছে, বিশেষ করে নিম্ন আয়ের মানুষ যাদের জীবনযাত্রায় কোনো বাড়তি খরচ সামলানোর সক্ষমতা নেই, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আরএসএম ইউএসের প্রধান অর্থনীতিবিদ জো ব্রুসওয়েলাস বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য সময় এখন মোটেও অনুকূল নয়। তার মতে এই ধ্বংসাত্মক প্রক্রিয়ার একটি চেইন রিঅ্যাকশন বা ধারাবাহিক প্রভাব রয়েছে। যেমন ১. জ্বালানি তেলের দাম বাড়লে প্রতিটি পরিবার ও ব্যবসার ওপর অতিরিক্ত করের মতো চাপ তৈরি হয়। ২. মানুষের আত্মবিশ্বাস কমে যায় এবং তারা বিলাসী পণ্যের পেছনে খরচ বন্ধ করে দেয়। ৩. গাড়ি বা বাড়ির মতো বড় বিনিয়োগগুলো থমকে যায়। ৪. ব্যবসায়িক মুনাফা কমে যাওয়ায় ছাঁটাই ও খরচ কমানোর হিড়িক পড়ে। শেষ পর্যন্ত ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়িয়ে দেয়, যা মন্দাকে আরও ত্বরান্বিত করে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় শুধু তেল নয়, সার ও শিল্পের কাঁচামাল সরবরাহও ব্যাহত হচ্ছে। এর ফলে আগামী কয়েক মাসে খাদ্যদ্রব্যের দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে। মিশিগান স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ডেভিড অর্টেগা জানান, খাবারের দামে এই ধাক্কা পুরোপুরি অনুভূত হতে আরও ৬ মাস বা তার বেশি সময় লাগতে পারে। অক্সফোর্ড ইকোনমিক্সের অর্থনীতিবিদ ন্যান্সি ভ্যান্ডেনহাউটেন কিছুটা আশার কথা শুনিয়েছেন। তিনি বলেন, যুদ্ধবিরতি এবং তেলের দাম কিছুটা স্থিতিশীল হওয়ায় চরম বিপর্যয় হয়তো এড়ানো গেছে, তবে পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে। সাধারণ আমেরিকানদের জীবনেও এর প্রভাব পড়ছে। ৩০ বছর বয়সী প্রকৌশলী ব্রায়ান ইতোমধ্যে ঘর থেকে কাজ করা বাড়িয়ে দিয়েছেন এবং রান্নাঘর সংস্কারের পরিকল্পনা বাতিল করেছেন। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক লিখিত বিবৃতিতে জানিয়েছেন, তেহরান উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করবে এবং এই পানিপথে শত্রুর অপব্যবহার নির্মূল করবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানি বন্দরগুলিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আরও কয়েক মাস স্থায়ী হতে পারে। তিনি তেহরানের পক্ষ থেকে একটি চুক্তি মেনে নেওয়া এবং তার ভাষায় আত্মসমর্পণ বা গিভ আপ করার অপেক্ষায় রয়েছেন। ট্রাম্পের মতে এই চুক্তির শর্ত মেনে না নেওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে। অন্যদিকে খামেনি তার বিবৃতিতে এই অঞ্চলে নিজেদের আধিপত্য ও নিরাপত্তা বজায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।